চোরকে ওকে মারতে চায়, ওকে চড় মারার কোনো কারণ নেই। বিজেপি জিতবে সেটা বুঝে শুনে মমতা একটু সুর নরম করছেন এবং শেষ পর্যন্ত হয়তো বিজেপির পক্ষপুটে এসেই আশ্রয় নেবেন। রাজন হালদার কে যেন তৃণমূলের নেতা, দেবাংশু এদের অংশ। দেবাংশুর বাবা মা হয়তো ওকে এই ভেবে নাম দিয়েছিলেন। দেবাংশু হচ্ছে একটা যাকে পাগলাদা সুবই আছে না সুকুমার রায়ের, দেবাংশু এরকম জ্যাঠা বা ফড়ফড়ি নাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দুঃখ পেলে দুটো চড় মারবেন কিন্তু বিজেপিকে জেতাবেন না। তাহলে কি এবার তৃণমূল সরকার ভয় পাচ্ছে? मेरा मिनती रहेगा, अगर आपका कोई दुख है हमको दो थप्पड़ मारिए, लेकिन एक बात याद रखिए कि आप नफरत का नाम पे आप कभी ये बात मत मानिए कोई टीवी ने कुछ बोला झूठा उल्टा पलटा तो उसको बात सुन के जो बीजेपी का चैनल है आप हमारे ऊपर गुस्सा होके आप वोट कांग्रेस को देके और बीजेपी को जिता दिया। ये आप जरूर माफ कीजिए, देश का आदमी क्षमा हम लोगों को किसी को नहीं करेगा। নির্বাচনটা কি চড় মারান বা চড় খাবার জায়গা? নির্বাচন তা নয়। নির্বাচন আমাদের দেশের সংবিধান অনুযায়ী একটা প্রক্রিয়া, যাতে করে মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচন করেন, সরকার ঠিক করেন যে সামনের 5 বছরের জন্য সরকার কে চালাবে। মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালোই বুঝতে পারছেন যে ওর তো কোনো সম্ভাবনা নেই। উনি একটা ছোট রাজ্যের, পশ্চিমবঙ্গ তো এমনি অপেক্ষাকৃতভাবে সারা ভারতে একটা ছোট রাজ্য, এই ছোট রাজ্যের একটা স্থানীয় দল। পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূল প্রচুর হাত পা এদিকে খেলাতে চেষ্টা করেছিল, কোনো লাভ হয়নি। অতএব উনি কোথাও পৌঁছতে পারবেন না এই নির্বাচনে। এটা লোকসভা নির্বাচন, এখানে যদি কেউ পৌঁছতে পারত তাহলে কংগ্রেস পারত, কিন্তু কংগ্রেস সে অন্য কাণ্ড করেছে, তার মধ্যে আমি যাচ্ছি না। মানে আমি বিজেপি বাদী যারা আছে তাদের কথা বলছি। চোরকে ওকে মারতে চায়, ওকে চড় মারার কোনো কারণ নেই। উনি যা দোষ করেছেন এবং মানুষের কাছে যা দোষ করেছেন, মানুষ তার যথারীতি ব্যবস্থা নেবে এবং সেটা আইন অনুযায়ী হবে। ওকে চড় মারতে কেউ চায় না। তিনি বলছেন যে বিজেপি না ফেরার সম্ভাবনা বেশি, মানে আগে যতটা উনি নিশ্চিতভাবে বলছিলেন যে বিজেপি ফিরবে না, এখন সেটা অতটা নিশ্চিত নয়। সুর নরম হয়ে আসছে আর কি, কারণ বুঝতে তো পারছেন দিন সন্নিকট। বিজেপি ছাড়া কে ফিরবে? কেই দেশ শাসন করতে পারে? আজকে সারা ভারতে, এটা তো লোকসভা নির্বাচন, এটা কোনো রাজ্যের নির্বাচন নয়। আজকে সারা ভারতে যা অবস্থা, সেখানে বিজেপি এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি ছাড়া আর কে শাসন করতে পারে দেশ? নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রী না হন তাহলে কে প্রধানমন্ত্রী হবে? এই জিনিসটা যে কোনো মানুষ যিনি ভোট দিতে যাবেন তিনি প্রথমেই এই কথাটা ভাববেন যে আমি তো এই নির্বাচনের মাধ্যমে নরেন্দ্র মোদীকে বা প্রধানমন্ত্রী নির্বাচন করছি। নরেন্দ্র মোদী নেসেসারিলি নয়, প্রধানমন্ত্রী নির্বাচন করছি। নরেন্দ্র মোদী না হলে কে প্রধানমন্ত্রী হবে? 90-এর দশকে আমরা একবার এরকম দেখেছিলাম, 1990-এর দশকে। সে আরম্ভ করে প্রথমে ভিপি সিং, তারপরে চন্দ্রশেখর, তারপরে দেবেগৌড়া, তারপরে ইন্দর গুজরাল, তারপরে অল্প কিছুদিনের জন্য অটল বিহারী বাজপেয়ী, তারপরে আবার অটল বিহারী বাজপেয়ী। এরকম একটা পরিস্থিতির মধ্যে কি দেশ পড়তে চায়? চায় না। এবং সেই জন্য কোনো সম্ভাবনা নেই যে বিজেপি বিরোধী কোনো দলের জিতবার। বিজেপি জিতবে সেটা বুঝে শুনে মমতা একটু সুর নরম করছেন এবং শেষ পর্যন্ত হয়তো বিজেপির পক্ষপুটে এসেই আশ্রয় নেবেন। মমতার তো অতীতে নিজের আনুগত্য বদলাবার রেকর্ডটা খুব ভালো, সেই জন্য ওর পক্ষে এই কাজটা করতে কোনো অসুবিধা হবে না। তিনি বলছেন বিজেপি নাকি কংগ্রেসকে টাকা দিচ্ছে মুসলিমদের থেকে ভোট নেওয়ার জন্য, যাতে তৃণমূলের ভোটটা কাটে। बीजेपी कांग्रेस को रुपया दिया इधर में, देके बोल रहा है मुस्लिम भाइयों को, बहन को, कि उधर में
वोट कांग्रेस को दे दो, तृणमूल के मत दो। তাই যদি করে থাকে তাহলে আর ক্ষতি কি আছে? ক্ষতি কি আছে? এটা ভোট, এটা তো অন্যায় কাজ নয় কোনো, এটা নির্বাচন বিরোধী কোনো কাজ নয়। আমি স্বীকার করছি না বা আমি বলছি না যে বিজেপি এরকম করছে, কিন্তু বিজেপির এরকম করার কোনো দরকার নেই। মমতা ব্যানার্জি যে মনে করেন মুসলিমরা সবাই বোকা এবং তারা চোখ বন্ধ করে সব মমতা ব্যানার্জিকে ভোট দেবে, তার কারণ উনি এরকম এতদিন ধরে তাদের নির্লজ্জ তোষণ করেছেন, এটা তো ভুল। এবং এই ভুলটা ভাঙবার জন্য কংগ্রেসকে টাকা দেওয়া তো কোনো দরকার নেই। এই হচ্ছে পরিস্থিতি। মুখ্যমন্ত্রী আরো বলছেন যে ইন্ডি সরকার নাকি তৃণমূলকে ছাড়া গঠন হবে না, অথচ তিনি আগে বলেছেন যে তিনি সরকারের মধ্যে নেই কিন্তু পাশে আছেন। তিনি আসলে বলতে কি চাইছেন? কি বলতে চাইছেন ওটা উনি কেউ জানে না, উনি নিজেও জানেন কিনা সন্দেহ। উনি সারা জীবন এরকম পেন্ডুলামের মতন দোল খেয়েছেন এবং যখন যেখানে সুবিধা হয়েছে সেখানে গেছেন। তার কিছু কিছু ক্ষেত্রে সফল হয়েছেন, কিছু কিছু ক্ষেত্রে বিফল হয়েছেন। একটা উদাহরণ বলি, 2001 সালে যখন একটা তহলকা বলে একটা কাগজের কিছু লোক তারা একটা স্টিং অপারেশন করেছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কারণ ছাড়াই রেলমন্ত্রিত্ব ছেড়ে দিয়ে হঠাৎ নিজেকে খুব একটা বিশাল কি বলবো একটা নীতিবাগীশ নেতা হিসেবে তাকে নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য উনি ছেড়ে দিয়েছিলেন, রেলমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন। ছেড়ে দেওয়ার পরে অবস্থা খুব খারাপ হয়েছিল। বহু মানুষ মনে করেন যে সেই সময় যদি মমতা এই হঠকারিতাটা না করতেন তাহলে 2001 সালে উনি মুখ্যমন্ত্রী হতে পারতেন, কিন্তু সেটা পারলেন না। এবং তার ফলে যে ব্যাপারটা যেরকমভাবে চললো তাতে ওকে আবার সেই মাথা মুড়িয়ে বিজেপির কাছে ফিরে আসতে হলো। রেলমন্ত্রিত্ব উনি পেলেন না এবং তারপরে কিছুদিন বিজেপির সঙ্গে থেকে আবার অন্য দলের কাছে চলে গেলেন। এই রকম ধরনের হতে লাগলো আর কি। অতএব এর কোনোটাই ওর পক্ষে কিছু আশ্চর্য নয়। তিনি বলছেন তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের কথায় বিশ্বাস করেন, যত মাটি তত টাকা। রামকৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে আমরা শিখেছিলাম, যত মাটি তত টাকা। এটা মাটি কাটার কন্ট্রাক্টররা বলে যে যত মাটি তত টাকা। উনি কখনো মাটি কাটার আর্থওয়ার্ক কন্ট্রাক্ট নিয়েছেন কিনা জানি না। তো উনি এই কথাটা বলার পরে ওর যে জীবনী আছে একটা, পরম পুরুষ রামকৃষ্ণ, অচিন্ত কুমার সেনগুপ্ত লিখেছেন, সেটা খুব ভালো করে আমি ঘেঁটে দেখলাম। তিনি কখনো এই কন্ট্রাক্ট নেওয়ার লাইনে যাননি। অতএব এটা মনোরঞ্জি ভুল বলেছিলেন। যত মাটি তত টাকা, এরকম কথা ঠাকুর রামকৃষ্ণ কখনো বলেন। আমরা রাজন্না হালদারকে বলতে শুনলাম ইতিমধ্যেই যে দেবাংশু নাকি আল্লাহ, দেব এবং জিসাসের অংশ। মানে বারবার এই ধর্মকে আক্রমণ করার ব্যাপার প্রবণতাকে আপনি কিভাবে দেখছেন? খাঁটি সোনা বেছে নেবেন, নকল অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সায়ন বন্দ্যোপাধ্যায়কে বাজবেন না। বাজতে হলে একজনকেই বাজবেন, দেবাংশু। দেবের অংশ তিনি, সত্যিকারের রামের অংশ তিনি, সত্যিকারের মহাদেবের অংশ তিনি, আল্লাহর অংশ তিনি, জিজাসের অংশ তিনি। বেছে নিলে দেবের অংশকে বেছে নেব, ধর্মকে যদি বেছেই নিতে হয় সত্যের জন্য বেছে নেব। জয় হিন্দ। রাজন্না হালদার কে যেন তৃণমূলের নেতা, দেবাংশু এদের অংশ। দেবাংশুর বাবা মা হয়তো ওকে এই ভেবে নাম দিয়েছিলেন, কিন্তু দেবাংশু হচ্ছে একটা যাকে পাগলা দাসু বই আছে না সুকুমার রায়ের, তাতে একজন ভোলানাথ বলে একটা চরিত্র আছে। সেই ভোলানাথকে ডিসক্রাইব করা হয়েছিল যে তাকে সমবয় গুরুজনরা বলে জ্যাঠা আর সমবয়সীরা বলে ফড়ফড়ি রাম। দেবাংশু এরকম জ্যাঠা বা ফড়ফড়ি রাম, অর্থহীন কথা বলে। আমি মাঝে মাঝে ওকে টিভিতে দেখেছি, বেশিক্ষণ দেখার ধৈর্য থাকে না, তারপরে উঠে যাই। এই ফড়ফড় করে কথা বলা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অসীম আনুগত্য প্রকাশ করা, যার ফলে টিকিটটা পেয়েছে। এইটাই হচ্ছে দেবাংশুর বৈশিষ্ট্য। এর মধ্যে মৌলিকতা কিছু নেই ওর মধ্যে। এই সরকারের যে বারবার যে ধর্মকে আক্রমণ করার বিষয়টাকে আপনি কোন চোখে দেখছেন? কদিন আগে মুখ্যমন্ত্রীকে আমরা নানা কথা বলতে শুনেছি, আপনি গোটা বিষয়টা কি চোখে দেখছেন? খুব সরল,
মুসলিম তোষণ। উনি তো মুসলিম ধর্মকে করেননি, আক্রমণ করেননি, হিন্দু ধর্মগুরুদের আক্রমণ করেছেন, হিন্দু সাধু মহাত্মাদের আক্রমণ করেছেন, মুসলিমদের তো আক্রমণ করেননি। উনি আশা করছেন যে উনি হিন্দু সাধু মহাত্মাদের আক্রমণ করলে তারা মুসলিমরা খুশি হবে এবং খুশি ওকে ভোট দেবে। এটাও আমার কাছে একটু আশ্চর্য লাগে, কারণ আমার ধারণা ছিল উনি তো মুসলিম ভোট কোঁচড়ে ভরে ফেলেছেন, তা সত্ত্বেও এগুলো দরকার হচ্ছে কেন আমি বুঝতে পারলাম না সেটা। নির্বাচনে আমরা পশ্চিমবাংলার যে ছবি দেখতে পেয়েছি, চারিদিকে এত হিংসা, বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? এটা তো পশ্চিমবাংলার ধরন হয়ে গেছে। এটা মমতা ব্যানার্জিকে আমি দোষ দেবো না। মমতা ব্যানার্জি হচ্ছেন সিপিএম এর মেধাবী ছাত্রী। সিপিএম এই জিনিসটা আরম্ভ করেছিল বহুকাল আগে। প্রথম আবার আরম্ভ করেছিল 1970 সালে, যখন ওই সাঁইবাড়ি হত্যাকাণ্ড হয়েছিল, এবং তখন থেকে তারপর থেকে ক্রমাগত সিপিএম যখনই কোনো নির্বাচন লড়তে হচ্ছে, 77 সালের নির্বাচনটা বাদে, 77 সালের নির্বাচনটা কংগ্রেসের দোষে কংগ্রেস হেরেছিল, এবং তারপরে সিপিএম ওখানে ক্ষমতায় বসে ঠিক করলো যে আমরা আগামী দিনে একটা এই হিংসাশ্রয়ী রাজনীতির মধ্যে দিয়ে যাবো, এবং তারপরে তো একের পর এক এরকম করে খুন করে যেতে লাগলো। সেই আনন্দমার্গী হত্যাকাণ্ড, তারপরে অনেক ছোট আঙারিয়ার হত্যাকাণ্ড, নেতাইয়ের হত্যাকাণ্ড, অনেক প্রচুর আছে, মরিচঝাঁপি হত্যাকাণ্ড, গণহত্যা, এগুলো তো সিপিএম এর ধরন। এটার থেকেই মমতা ব্যানার্জি শিখেছেন। উনি ঠিক করেছেন যে সিপিএম যদি এই করে 34 বছর থাকতে পারে, তাহলে আমি বা কেন থাকতে পারবো না। লোকসভা নির্বাচন হোক বা পঞ্চায়েত নির্বাচন, বাংলায় নির্বাচন মানেই হিংসার যে একটা ছবি, এটা কি কোনোদিন বদলাবে না? হ্যাঁ, এই সংস্কৃতিটা যদি যায়, এই অপসংস্কৃতিটা যদি যায়, তাহলে বদলাতে হবে। যিনি ক্ষমতায় আসবেন তাকে ক্ষমতায় থাকার লোভ ত্যাগ করে এই সমস্যাটাকে একেবারে দু হাতে ধরতে হবে এবং এটাকে নির্মূল করতে হবে, এটাকে কঠোর হাতে দমন করতে হবে। এর মধ্যে অনেক কিছু জড়িয়ে আছে। পুলিশ প্রশাসনের রাজনীতিকরণের ফলেই এই হিংসা হচ্ছে। পুলিশ যদি চায় যারা হিংসা করছে তাদের একদিনে শাস্তি করে দিতে পারে, কিন্তু পুলিশটা চাইছে না। তার কারণ হচ্ছে যেখানে এইসব যে হিংসা যারা করছে তারা তো সেই সমস্ত, তাদের যদি পুলিশ সমর্থন করে তাহলে তো পুলিশের পদোন্নতি হবে বা ভালো জায়গায় পোস্টিং পাবে ইত্যাদি এসব। তো সেই জন্য এগুলোকে শুধরোতে হবে, খুব জবরদস্ত হাতে, শক্ত হাতে ধরে শুধরোতে হবে।